আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো তোমাদের দেখো প্রথম ইউনিট টেস্টে 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হয়। প্রথম অধ্যায় যেটা রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তবে কোনো কোনো স্কুলে তৃতীয় অধ্যায়টাও কিন্তু দেওয়া হয়ে থাকে, এটা তোমরা স্কুল থেকে জেনে নেবে, ঠিক আছে। যদি তোমাদের তৃতীয় অধ্যায়টা দেওয়া থাকে তাহলে কিন্তু 3 নম্বর অধ্যায়টা তোমরা পড়বে। ওকে, এরপর চলো আমরা তোমাদের যে প্রশ্ন কাঠামো সেটা দেখিনি, কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তো 10টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। আর থাকবে 6টি এসএকিউ, 1 নম্বর মানের প্রশ্ন এগুলো। এরপর হচ্ছে তোমাদের 4টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এখানে তোমাদের 5টি বা 6টি প্রশ্ন দেওয়া থাকতে পারে, এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 4টির উত্তর লিখতে হবে। আর 4 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানেও তোমাদের 3টি বা 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং 8 নম্বর মানের 2টি প্রশ্ন দেওয়া থাকবে বা 3টি প্রশ্ন দেওয়া থাকতে পারে, সেখান থেকে একটার উত্তর লিখতে হবে, 8 নম্বর মানের প্রশ্ন। তো এইরকম প্যাটার্নে তোমাদের কিন্তু 40 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা বা ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের দেওয়া থাকবে এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা একটি প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে থেকে চাইলে তোমরা এর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো। তোমরা এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 1 × 10 = 10। কয়ের জায়গায় রয়েছে বাস্তিল দুর্গের পতনের তারিখটি হলো 1790 সালের 14 জুন, 1789 সালের 14 জুন, 1789 সালের 14 জুলাই, 1779 সালের 14 জুলাই। তো বাস্তিল দুর্গের পতনের তারিখটা হচ্ছে 1789 সালের 14 জুলাই। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই না অষ্টাদশ লুই। তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন মর্স, স্টিফেন, লেভেট, রাইকার, অ্যাডাম স্মিথ। তো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন 1793 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। এরপর হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা প্লেটো, মন্তেস্কু, ভলতেয়ার, ডেনিস দিদেরো। তো দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হচ্ছে মন্তেস্কু। নেপোলিয়নের জন্ম হয় কোন দ্বীপে? সেন্ট হেলেনা, এলবা, কর্সিকা না মরিশাস? সঠিক উত্তর হবে কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম হয়। সাকুলোত্রা ছিলেন যে শ্রেণীর মানুষ, সেটা যাজক, ধনী, অভিজাত না দরিদ্র? তো সাকুলোত্রা ছিল দরিদ্র শ্রেণীর মানুষ। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন রুশো, মন্তেস্কু, ভলতেয়ার না হস? উত্তর হবে রুশো ছিলেন সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা। নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহণ করেন মিশর, ইংল্যান্ড, রাশিয়া না স্পেন? তো নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহণ করেন রাশিয়া। এরপর দেখো ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ, রুসো, নেলসন না উইলিয়াম হান্টার? তো ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি ছিলেন নেলসন। এরপর হচ্ছে 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর এখানটায় লিখতে হবে। 2-1 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 3 = 3। প্রথম দেখো কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? তো 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। এরপর নেপোলিয়ন প্রতিষ্ঠিত ফরাসি সাম্রাজ্য কতগুলি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল? উত্তর লিখবে 130টি। কত খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়? এটা হবে 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়। নেক্সট বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে মেলাতে হবে। 1 × 3 = 3। বাম দিকে কী দেওয়া আছে? ইন্টেন্ডেন্ট, লেতর দা ক্যাসে, বুর্বো। ডান দিকে দেওয়া আছে পরওয়ানা, রাজবংশ, ফরাসি কর্মচারী। তো এটা ইন্টেন্ডেন্ট, এটা হবে অপশন সি, ফরাসি কর্মচারী। আর লেতর দা ক্যাসে এটা হচ্ছে একটি পরওয়ানা, বুর্বো হচ্ছে রাজবংশ। 3 নম্বর থেকে 2টি বা 3টি বাক্যগুলোর উত্তর লিখতে হবে প্রশ্নগুলোর। যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে। 2 × 4 = 8। এখানে প্রথম প্রশ্ন দেখো কয়ের দাগে স্পেনীয় ক্ষত কী? স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন ও তার মান মর্যাদা ভুল লুণ্ঠিত হয়। তার এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। এরপর সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কী বোঝো? 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবী কমিউন কয়েক হাজার রাজতন্ত্রের সমর্থক ব্যক্তিকে বন্দী করে এবং কারাগারে অনেক মানুষকে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে দৈব রাজতন্ত্র বলতে কী বোঝো? পৃথিবীর রাজতন্ত্রের ইতিহাসে বিভিন্ন দেশের রাজতান্ত্রিক শাসকগণ নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়েছেন এবং গড়ে তুলেছেন নিজেদের ইচ্ছামতো একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই ধরনের রাজতন্ত্র দৈব রাজতন্ত্র বা ঐশ্বরিক অধিকারতন্ত্র নামে পরিচিত।
1799 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে পূর্ব রাজবংশের রাজারা দৈব রাজতন্ত্রের ধারণা বিশ্বাস করতেন। কোড নেপোলিয়ন কি? না, ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলোর পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা বলা হয় বা আইন সংহিতা নামে পরিচিত। এরপর দেখো বার্লিন ডিক্রিতে কি বলা হয়েছিল? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে 11ই নভেম্বর বার্লিনে এক হুকুমনামা বা ঘোষণা জারি করে বলেন যে 1 নম্বর হচ্ছে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। 2 নম্বর এসব দেশে কোনো ব্রিটিশ পণ্য ঢুকতে দেওয়া হবে না। 3 নম্বর হচ্ছে এসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। এই ঘোষণা বার্লিন ডিক্রি নামে পরিচিত। এরপর নম্বর 6 প্রশ্ন হচ্ছে ডাইরেক্টরি শাসন বলতে কী বোঝেন? তো 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর দেখো প্রশ্ন, 7-8টি বাক্যে এখানে উত্তর লিখতে হবে, যে কোনো দুটির উত্তর করতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। কয়ের দাগে টিকা লিখতে হবে টেনিস কোর্টের শপথ সম্পর্কে। তো মাথাপিছু ভোটের দাবি না মানায় তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদেরকে জাতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেন। তারা নিজেদের সভাকে জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি নাম দেন। এই পরিষদ এক ঘোষণায় বলে যে কর ধার্যের অধিকার রয়েছে একমাত্র তাদেরই। এই প্রেক্ষাপটে রাজা ষোড়শ লুই জাতীয় পরিষদকে বেআইনি ঘোষণা করেন। তিনি সভাকক্ষে তালা ঝুলিয়ে দেন। তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সভাকক্ষের তালা বন্ধ দেখে ক্ষুব্ধ হন। তারা তখন জিয়াতর নেতৃত্বে নিকটবর্তী একটা টেনিস কোর্টে সমবেত হন। এখানে তারা শপথ নিয়ে বলেন ফ্রান্সের নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তাদের এই শপথ টেনিস কোর্টের শপথ নামে পরিচিত, যেটা হয়েছিল 20 জুন 1781 খ্রিস্টাব্দে। নাম্বার 6 প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল? তো নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। যেমন হচ্ছে 1 নম্বর কারণ, ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষে ফ্রান্সের অর্থনীতিরই যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। 2 নম্বর কারণ হচ্ছে উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 3 নম্বর কারণ হচ্ছে ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন, সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনী সহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। হল্যান্ডের শাসক লুই অর্থাৎ নেপোলিয়নের ভ্রাতা তাকে সিংহাসনচ্যুত করে হল্যান্ড দখল করেন। এরপর দেখো গয়ের দেখা প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কিভাবে ফরাসি বিপ্লবে ভূমিকা নিয়েছিল? তো প্রথমে লিখছি আমরা ভূমিকা। ফরাসি বিপ্লব 1799 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল আধুনিক বিশ্বের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। বিভিন্ন অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের জন্য বিশেষভাবে দায়ী ছিল। যেমন হচ্ছে নাম্বার ক দিয়ে লিখছি সরকারি অপব্যয়। ফরাসি রাজপরিবার অকাতরে অর্থ ব্যয় করে রাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে দেন। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই ও ষোড়শ লুই এর আমলে সম্রাট সহ রাজপরিবারের অমিত ব্যয়িতা ও বিলাসিতা চরমে পৌঁছায়। ফলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়। এরপর নাম্বার খ দিয়ে লিখছি দেখো ব্যয়বহুল যুদ্ধ। চতুর্দশ ও পঞ্চদশ লুই বিভিন্ন ব্যয়বহুল যুদ্ধে অংশ নিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। নাম্বার গ হচ্ছে তৃতীয় শ্রেণীর করের বোঝা। রাষ্ট্র, গির্জা ও
জমিদাররা তৃতীয় শ্রেণীর কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। সমস্ত রকম কর মিটিয়ে কৃষকদের হাতে উৎপন্ন ফসলের মাত্র 20% অবশিষ্ট থাকত। নাম্বার ঘ, অধিকারভোগীদের আয়। ফ্রান্সের প্রায় অর্ধেক কৃষি জমি ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে। জমি থেকে বিপুল আয় সত্ত্বেও তারা সরকারকে টাইলে বা ভূমিকর ক্যাপিটেশন বা উৎপাদন কর, এরপর বিটিং এমএ বা আয়কর কিছু দিত না। তা সত্ত্বেও তারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। নাম্বার অঙ্গ দেখো, মধ্যবিত্তদের দুরবস্থা। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ মনে করেন যে বিপ্লবের আগে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ত্রুটিপূর্ণ অর্থনীতির জন্য দেশে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেলে দরিদ্র মানুষ সীমাহীন দুর্দশার মুখে পড়ে। খাদ্য ও অন্যান্য দ্রব্যের মূল্য গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অন্যদিকে ধনী বুর্জোয়া ব্যবসায়ী শিল্পপতিরা স্বাধীন ও অবাধ বাণিজ্যের জন্য শুল্ক ও নিয়ন্ত্রণ লোপের দাবি জানায়। এরপর দেখো, উপসংহার দিয়ে লিখছি, ঐতিহাসিক মর্স স্টিফেন্স বিপ্লবের জন্য অর্থনৈতিক কারণের উপর বেশি গুরুত্ব দিয়ে বলেছেন যে এই বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক, দার্শনিক ও সামাজিক নয়। নেক্সট হচ্ছে দেখো 5 নম্বর দাগে 15টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো একটি প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন, কয়ের দাগে নেপোলিয়নের সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। তো দেখো আমরা প্রথমে লিখছি ভূমিকা। ফরাসি শাসক নেপোলিয়ন শুধু সমাজকুশলী যোদ্ধা হিসেবেই নয়, সুদক্ষ সংস্কারক হিসেবেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। নেপোলিয়নের সংস্কার। তো ফরাসি বিপ্লব নেপোলিয়নের প্রধান সংস্কারগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করেন এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দেন। সমগ্র দেশকে 83টি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করে সেখানে প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন। তিনি প্রদেশগুলিকে বিভিন্ন জেলায় বিভক্ত করে সেখানে সাব প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন। 2 নম্বর, অর্থনৈতিক সংস্কার। দেশের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে নেপোলিয়ন বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি সরকারি ব্যয় হ্রাস ও অডিট প্রথা চালু করেন, সকলকে আয়কর প্রদানে বাধ্য করেন, নতুন কর না চাপিয়ে পুরনো কর আদায়ে জোর দেন। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা 1800 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল তিনি এটা প্রতিষ্ঠা করেন এবং বাণিজ্যের উন্নতির জন্য বণিক সংঘের পুনর্গঠন করেন। 3 নম্বর, শিক্ষা সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে বেশ কিছু মাধ্যমিক ফলিত বিজ্ঞান, চিকিৎসা, কারিগরি, আইন, শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 29টি লাইসি বা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন 1808 খ্রিস্টাব্দে। 4 নম্বর হচ্ছে ধর্মীয় সংস্কার। নেপোলিয়ন পোপ 7ম পায়াস এর সঙ্গে কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি 1801 খ্রিস্টাব্দে স্বাক্ষর করে পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। এই চুক্তির দ্বারা পোপ ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতীয়করণ মেনে নেয়। ফ্রান্স রোমান ক্যাথলিক ধর্মমত ও গির্জাকে স্বীকৃতি দেয় এবং স্থির হয় যে সরকার যাজকদের নিয়োগ করবে এবং পোপ তাদের স্বীকৃতি দেবে। 5 নম্বর, আইন বিষয়ক সংস্কার। নেপোলিয়ন বিভিন্ন প্রদেশে প্রচলিত বিভিন্ন ধরনের আইনগুলির মধ্যে সামঞ্জস্য আনতে 1804 খ্রিস্টাব্দে 2287টি, মতান্তরে 2281টি বিধি সমন্বিত কোড নেপোলিয়ন নামে এক আইন সংহিতা প্রবর্তন করেন। এরপর উপসংহার লিখছি আমরা, নেপোলিয়ন তার সংস্কার কার্যাবলীর দ্বারা বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন। ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে নেপোলিয়নের শাসন শুধু প্রজা হিতৈষী ছিল না, তা বর্তমানকালের একনায়কতন্ত্রের তুলনায় অনেক বেশি মানবিক ছিল। নাম্বার ক্ষয়ের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান আলোচনা করো। তো ভূমিকা দিয়ে আমরা প্রথমে লিখছি 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিকগণ তাদের লেখনী দ্বারা রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলি দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরেন, ফলে ফ্রান্সের শোষিত ও অবহেলিত মানুষের মনে বিপ্লবের বীজ রোপিত হয়। এরপর ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। প্রথমে অপশন ক দিয়ে লিখছি মন্তেস্কো। ফরাসি দার্শনিক মন্তেস্কো ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কো তার দ্য স্পিরিট অব লজ বা আইনের মর্ম নামক গ্রন্থে সম্রাটের স্বৈরাচারী শাসন ও স্বর্গীয় অধিকারতন্ত্রের তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক মন্তেস্কো ফ্রান্সের পুরাতনতন্ত্র, অভিজাততন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কো মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান।
দেখো এরপর আমরা ভলতেয়ার সম্পর্কে লিখছি। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি ও কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাদিদ ও দার্শনিকের অভিধান। এরপর আমরা লিখছি রুশো সম্পর্কে। অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যাক রুশো। তিনি তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সামাজিক চুক্তি গ্রন্থে রাজার ঐশ্বরিক ক্ষমতা যুক্তি সহকারে খণ্ডন করেন। তিনি বলেন যে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হলো জনগণ, কারণ জনগণের ইচ্ছা অনুসারেই একদিন চুক্তি দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন। তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। তিনি তার অসাম্যের সূত্রপাত গ্রন্থে বলেন যে মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এরপর লিখছি উপসংহার। ফ্রান্সে বিপ্লব সংঘটিত হওয়ার ক্ষেত্রে উপরোক্ত দার্শনিকদের অতি নগণ্য অবদান ছিল বলে কোনো ঐতিহাসিক মনে করেন। অবশ্য ঐতিহাসিক রাইকার, সিতোব্রিয়া, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। এরপর ঘয়ের দাগে প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের পূর্বের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তো দেখো ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক ও রাজনৈতিক অবস্থা। প্রথমে লিখছি ভূমিকা। ফরাসি বিপ্লবের 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সের সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল চরম সংকটপূর্ণ ও বৈষম্যমূলক, যা বিপ্লবের পটভূমি রচনা করেছিল। প্রথমে লিখছি সামাজিক অবস্থা। ফরাসি সমাজ মূলত 3টি স্টেট বা সম্প্রদায়ে বিভক্ত ছিল। প্রথম ও দ্বিতীয় স্টেট। প্রথমে আমরা লিখছি যাজক এবং অভিজাত শ্রেণী, এই দুই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এই প্রথম ও দ্বিতীয় স্টেটের সম্প্রদায়ভুক্ত ছিল যাজক ও অভিজাত শ্রেণী। ঠিক আছে, এরা ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী যারা ফ্রান্সের প্রায় 90% সম্পত্তির মালিক ছিল, কিন্তু তাদের কোনো প্রত্যক্ষ কর দিতে হতো না। তারা বিপুল ভোগবিলাসে মগ্ন ছিল। এরপর তৃতীয় স্টেট। ফ্রান্সের সমাজের সিংহভাগ মানুষ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী ইত্যাদি এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। তারা ছিল অধিকারবিহীন, কিন্তু সকল প্রকার করের, যেমন হচ্ছে টেইলি, ক্যাপিটেশন, গ্যাবেলা, এই সমস্ত করের বোঝা তাদের বহন করতে হতো। এই অর্থনৈতিক বৈষম্য সাধারণ মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ সৃষ্টি করেছিল। এরপর লিখছি রাজনৈতিক অবস্থান। তো স্বৈরাচারী রাজতন্ত্র। ফ্রান্সে পূর্ব রাজাদের স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত ছিল। রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন এবং কোনো জনমতের তোয়াক্কা করতেন না। রাজা ষোড়শ লুই ছিলেন অকর্মণ্য ও দুর্লভ শাসক। দুর্নীতি ও অব্যবস্থা। রাজকর্মচারীরা ছিল দুর্নীতিগ্রস্ত এবং শাসন ব্যবস্থা ছিল বিশৃঙ্খল। লেতর দ্য ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে রাজতন্ত্র যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করতে পারত, যা জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এই সামাজিক বৈষম্য ও রাজনৈতিক স্বৈরাচারী বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। তো এইগুলো ছিল ফরাসি বিপ্লবের পিছনে রাজনৈতিক এবং যে সামাজিক এবং রাজনৈতিক যে কারণ, সেই কারণগুলো আমরা এখানে লিখলাম। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইতিহাস বিষয়ের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 1 নম্বর সেট নিয়ে আলোচনা করলাম। এরপর আরও কয়েকটি সেট তোমাদের দেবো, প্রতিটা সেটের সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে। তো সেটগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত প্রশ্নই এই সেটগুলোর মধ্যে থেকে কিন্তু কমন পাবে। তাই প্রতিটা সেট কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে রাখবে। ঠিক আছে, আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেড কোর্সের মধ্যে থেকে তোমরা চাইলে পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।